দর্শক, আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক সংলাপ। সঙ্গে আছে আমি বিএম এরশাদ। আমাদের এসবিটিভির স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অ্যাডভোকেট তাসনিম রানা, সুপ্রিম কোর্ট বাংলাদেশ সাবেক সংসদ সদস্য। জি জনাব তাসনিম রানা, আপনাকে আমাদের এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমাকে এই এসবিটিভি কর্তৃক আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং যারা আজকে শুনছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি তাসমিন রানা, শুরুতেই আপনার কাছে আমরা আসব যে এই যে জনমনের একটা উদ্বেগ, উৎকণ্ঠা, আমরা জানি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তারপরেও কিন্তু মানুষের ভিতরে উদ্বেগ আর উদ্দীপনার শেষ নেই যে আগামী নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা। এটা নিয়ে নাগরিকদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সংশয় রয়েছে। তো আপনি কি মনে করেন যে আগে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন, নাকি জাতীয় নির্বাচনটাই বেশি গুরুত্ব দিবেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। যেহেতু নাগরিক নিরাপত্তার হলো একটি রাষ্ট্রের সর্বপ্রধান কাজ। আপনার নির্বাচন বলেন, নির্বাচন অনির্বাচন যাই হোক না কেন, রাষ্ট্রের দায়িত্বই হচ্ছে নাগরিকদের নিরাপত্তা দেওয়া। কিন্তু সেই নাগরিকদের নিরাপদহীন করে আপনি একটা নির্বাচন আসন্ন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেইভাবে নাগরিকরা এখনো নিরাপত্তার যে বিষয়টা সেটা তারা ফিল করতে পারছে না। এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন আসছে ঘনিয়ে, কিন্তু আরো সব জায়গায় একটা বিশৃঙ্খলা, সব জায়গায় একটা অশান্তি, সব জায়গায় একটা নিরাপদহীনতার একটা আবহাওয়া তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে একটা সুষ্ঠু নির্বাচন, একটা ভোটারের ইচ্ছামাফিক নির্বাচন, প্রার্থীর প্রচারণার যে বিষয়গুলো সেগুলো কি সুষ্ঠুভাবে হবে কিনা, এটা নিয়ে জনগণ একটা সন্দিহানে পড়েছে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমরা দেখলাম যে আমাদের সেই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে একদম হত্যার উদ্দেশ্যে, একেবারে তফসিল ঘোষণার একদিন পরেই তাকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলিবিদ্ধ করা হলো, এবং সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটা খুবই মুমূর্ষু অবস্থায় আছে হাসপাতালে। আমরা কেন, এই সারা বাংলাদেশের জনগণ এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে একটা যে শান্ত ভাব হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল এই শান্তিটাকে বিনষ্ট করে একটা মারমুখী অবস্থা তৈরি করলো, বিভেদ সৃষ্টি করলো। এইসব করার প্রেক্ষিতে এখন সবাই মোটামুটি একটা বিভেদের মধ্যে যে একটা অশান্তি ফিল করছে। এমনি অবস্থায় আমরা আমাদের নির্বাচনের তারিখ জানতে পারলাম, শুনতে পারলাম। এই আর কি। আপনি কি মনে করেন এই যে হাদি, আজকে আমরা বলি জুলাই যোদ্ধার মানে অন্যতম একজন শীর্ষস্থানীয় মুখপাত্র, এবং বিশেষ করে ইনকিলাবের যিনি মুখপাত্র ওসমান হাদি, তার উপরে যে বর্বরচিত হামলা হয়েছে, এই হামলার দায়ভার আপনি কাকে মনে করেন? এই দায়ভার কে নিবে? যেহেতু নিরাপত্তার দায়িত্ব আপনার সরকারের, নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অতএব এটার দায়িত্ব তো রাষ্ট্রের নিতে হবে। কিন্তু রাষ্ট্র কেন এতদিন যাবৎ নিজেই দেখলো যে এখানে খুনাখুনি চললো, প্রায় একটা রাজনৈতিক দল, প্রায় বিএনপির প্রায় 200-র উপরে হত্যা হলো পরস্পর বিরোধিতার, নিজেদের মধ্যে আত্মকলহের কারণে। কিন্তু সেখানে আমরা সেটার কোনো কুল কিনারা পেলাম না, সেটারও কোনো বিচার দেখলাম না। আবার অনেক সময় দেখা যায় হত্যাকারীকে ধরা পড়লে একটা রাজনৈতিক দল তাদেরকে ছাড়ানোর জন্য থানা ঘেরাও করে। এমনি ভাবে বিভিন্ন ভাবে কেন যে এই দেশটাকে অশান্ত করছে সেটা আমরা ঠিক মতো বুঝতে পারতেছি না। এই যে আমরা 17 বছরের যে ফ্যাসিস্ট সরকারের কথা বলি, এবং বিশেষ করে ওই সরকারের উপরে মানুষের মূল ক্ষোভ ছিল যে যথাযথভাবে নির্বাচনের মাধ্যমে মানে সাধারণ নাগরিকরা ভোট প্রয়োগ করতে পারেনি। আর মানুষের মনের ভিতরে সেই আশঙ্কায় যে আমরা আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারবো না, তাহলে আমাদের এই যে বিপ্লব পরিবর্তন যেটাই বলি, যদি আমরা সুষ্ঠুভাবে নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করতে না পারি, তো সেক্ষেত্রে কি আদৌ ভোটে যাওয়াটা ঠিক হবে কিনা? এখন যেহেতু আমরা ভোট দিতে পারি নাই এতদিন, ঠিকঠাক মতো জনগণ ভোট দিতে পারে নাই, কিন্তু ভোট ছাড়াই তো আপনার এতদিন শেখ হাসিনা রাজত্ব করলো, ফ্যাসিস্ট হলো, তারপরে একটা বিপ্লব হলো, প্রায় 2000-এর উপর মানুষ মারা গেল, ছাত্র জনতা হত্যা হলো।
আপনার 30,000 পঙ্গু হলো, আপনার 10,000-এর উপরে অন্ধ হলো, এত কিছুর পরেও যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচনই না করতে পারি, তাহলে এই নির্বাচন, এই গণতন্ত্র আমাদের কি দিবে? আসলে আমাদের সবার আগে জানতে হবে যে নির্বাচন মানেই যে একটা ভোট, এটা যে আমাদের মাথার মধ্যে মগজে গেঁথে দিয়েছে রাজনৈতিক দলগুলো। আসলে তো নির্বাচন হলো গণতন্ত্রের চর্চা। নির্বাচন ভোট হলেই আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করার পরেই আপনার নির্বাচন হতে হবে। কেননা আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো রয়েছে সেটা সংবিধানের উপরে ভর করে। সেই সংবিধান নিজেই একটি অগণতান্ত্রিক সংবিধান। অগণতান্ত্রিক সংবিধান অগণতান্ত্রিক কাঠামো তৈরি করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোগুলোকে। সেই সেই অগণতান্ত্রিক কাঠামোর উপরে আপনি ভোট দিয়ে আপনি তো কখনোই গণতন্ত্রের স্বাদ পেতে পারেন না। এই যে মূল কথা, এই কথাটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলে না। কেন যে বলে না? কেননা তারা আবার ফ্যাসিস্ট হতে চায়। তারা চায় যে ক্ষমতায় যে আমরা ফ্যাসিস্ট হব। কেন হব? সেটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এই আমাদের পুরো রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণ করছে একটা আধিপত্যবাদী শক্তি। সেই আধিপত্যবাদী শক্তি কখনোই চায় না যে আমরা একটা শান্তি শৃঙ্খলা মতো এই রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হবে, শান্তি শৃঙ্খলা মতো একটা নির্বাচন হবে, শান্তি শৃঙ্খলা মতো একটা জাতি চলবে, সেটা একটা আধিপত্যবাদী শক্তি চায় না। এবং তারা চায় না বলেই আমাদের এই সংবিধানটা একটা অগণতান্ত্রিক সংবিধান, যে সংবিধান একটা উপনিবেশের স্বাদ দিতে পারে, কখনো স্বাধীন দেশের স্বাদ দিতে পারে না। কেননা আমরা স্বাধীন দেশকে স্থাপন করেছি পরাধীন দেশের ইঞ্জিনের উপর। পরাধীন দেশের কাঠামোর উপর স্থাপন করে তো আমরা গণতন্ত্রের স্বাদ পেতে পারি না। অতএব গণতন্ত্র আগে প্রতিষ্ঠিত করতে হলে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা মনে করি ভোট দিয়ে সংসদে যাবে, সংসদে যে গেলেই সব গণতন্ত্র হয়ে গেল। না, গণতন্ত্র তাকে বলে না। গণতন্ত্র জনগণের শাসন। সেই জনগণের শাসন মানে জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। কিন্তু এখানে শুধু আমরা মনে করি গণতন্ত্র মানে ভোট। ভোট হলে ভোট হয় কয়দিন? ভোট হয় একদিন। আর গণতন্ত্র দরকার প্রতিদিন। তা প্রতিদিনের গণতন্ত্র আমরা চাই না একদিনের গণতন্ত্র চাই? এই ফয়সালাটা আমাদের করতে হবে। সাধারণ মত প্রকাশের স্বাধীনতাটাও তো গণতন্ত্রের ভিতরে, কিন্তু সেই মত প্রকাশের গণতন্ত্রের গণতন্ত্র যদি কাঠামো থাকে তখন আপনি গণতন্ত্র চালু করার জন্য আপনার ভোট দরকার। ভোটের মাধ্যমে একটা সংসদ আসবে। আপনি তো সংসদে দীর্ঘদিন থেকেছেন এবং আপনি জাতীয় সংসদের অধিবেশন করেছেন, কিন্তু এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দীর্ঘদিন কালক্ষেপণ করলো, এটা কতটা গণতান্ত্রিক এবং কতটা সাংবিধানিক আপনি মনে করেন? এই বিষয়ে আপনার ব্যাখ্যা। সংবিধান, আমাদের সংবিধান নিজেই একটা রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে। আর যেখানে রাজতন্ত্র থাকবে সেখানে তো গণতন্ত্র থাকতে পারে না। আর যেখানে গণতন্ত্র না থাকবে সেখানে তো বিপ্লব অনিবার্য। কেননা আমরা রাষ্ট্রবিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, এগুলো পড়ে আমরা জানতে পেরেছি যে গণতন্ত্র আর বিপ্লব পাশাপাশি চলে। যখন গণতন্ত্র নিঃশেষ হয় তখন বিপ্লব দাঁড়িয়ে যায়। এটাই জনগণের আকাঙ্ক্ষা এবং এটা মানব ইতিহাসের একটা অনেক আগে থেকেই চালু হয়েছে। আমরা যখন গুহায় ছিলাম, এই মানব জাতি গুহার থেকে তো এক লাফে আমরা বিল্ডিং এ এসে উঠি নাই। আমাদের তো একটা মানব জাতির একটা ইতিহাস আছে। সেই ইতিহাসের ধারাবাহিকতায় আমরা যে যে রাষ্ট্র আমরা গঠন কিসের জন্য করলাম? রাষ্ট্র গঠন করলাম সবাই মিলে, সমাজ নিয়ে আমরা থাকবো। কিন্তু এই সমাজের চিত্রটা যদি আপনি সংবিধানে না তুলতে পারেন, আইনের ঘরে না তুলতে পারেন, তাহলে শুধু ভোট দিয়েই কি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? হবে না। ধরুন আপনি ঢাকা থেকে আপনি বরিশাল যাবেন, একটা বাসে চললেন, যাত্রীদের উঠালেন, দক্ষ একজন ড্রাইভারও বসালেন সিটে, কিন্তু আপনি ডিজেলও দিলেন, পেট্রোল দিলেন, ডিজেল দিলেন, সব দিলেন, কিন্তু ইঞ্জিন অচল। অচল ইঞ্জিনের মধ্যে দিয়ে এই অচল ইঞ্জিন নিয়ে যত দক্ষ এমপি বসান, মন্ত্রী বসান, তারা কি দেশ চালাতে পারবে? পারবে না। কেননা ইঞ্জিনটাই তো অচল। এই অচল ইঞ্জিনের মধ্যে আপনি ভোট দিয়ে তো সচল গণতন্ত্র পাবেন না। এখানে পাবেন ফ্যাসিস্ট পাবেন, এখানে একনায়কতন্ত্র পাবেন, এখানে লুটপাট পাবেন, এখানে জনগণকে হত্যা করার লাইসেন্স পাবেন, লুটপাটের লাইসেন্স পাবেন, মানবাধিকার ধ্বংসের লাইসেন্স পাবেন। এগুলোই তো আমরা দেখতে পাচ্ছি এবং এগুলোই আমরা পাচ্ছি। কেননা আমাদের সংবিধানটাকে আগে আপনার পরিষ্কার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে গণতান্ত্রিক সংবিধান দরকার। কিন্তু আমরা যেহেতু এই মুহূর্তে এখন এতগুলো সময়ের অভাবে আমি বলতে পারছি না, যে আপনি যদি আমাদের সংবিধানটা মোটামুটি স্টাডি করা যায় তাহলে দেখবেন যে সেই সংবিধান একটা রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে। কেননা আমরা জানি যে রাজতন্ত্র মানে কি? রাজার আদেশই আইন। আর এইখানে যে সংসদ, সেই সংসদ যদি আপনার
2/3 সংসদ সদস্য যদি একটা দলের হয়ে থাকে, আর আমাদের সংবিধানে যে 70 অনুচ্ছেদ আছে তার সাথে যদি আমরা 70-এর সঙ্গে যদি আমরা 26-এর 3 এবং 142 এইসব মিলে যদি আমরা সিদ্ধান্ত নেই, তাহলে দেখা যাবে যে আমরা যে কোনো একটা কালো আইন তৈরি করতে পারি, একটা নির্মম আইন তৈরি করতে পারি, এমনকি আমাদের দেশও আমরা বিক্রি করে দিতে পারি। এরকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনার সংসদকে। যদি 2/3 সংসদ সদস্য একটি দলের থাকে এবং সেই দলের প্রধান যদি আপনার সংসদ নেতা হয়ে থাকে এবং সেই নেতা যদি আবার প্রধানমন্ত্রী হয়ে থাকে, তাহলে এই অবস্থা আমরা দেখতে পাই। এবং আজ 54 বছরের স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের সংসদ নেতাও একজন, প্রধানমন্ত্রীও একজন, এবং এবং দলীয় প্রধানও একজনই থাকে সাধারণত। এইভাবে আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন এখানে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যে যার হাতে আপনার নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সব এক ব্যক্তির হাতে। আর সারা বিশ্বের ইতিহাসে এমনকি যে আমরা যে সর্বশক্তিমান মনে করি ওই আপনার আমেরিকার প্রেসিডেন্টকে, যে একটা শক্তিশালী প্রেসিডেন্ট, কিন্তু সেই প্রেসিডেন্টকে হার মানায় দিচ্ছে বাংলাদেশের এই সংবিধান। মানে প্রেসিডেন্টের 10টা আমেরিকান প্রেসিডেন্ট একসাথে করলেও আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা তার চাইতেও বেশি। এমনি ভাবে আমাদের অবস্থানটা রয়েছে। সেখানে আমরা দেখলাম যে কিছুতেই আপনার জনগণের হাতে লাগামটা আনার হচ্ছে না। সেখানে আমরা দেখলাম জুলাই সনদ তৈরি হলো, সেই জুলাই সনদে আপনার হ্যাঁ ভোট নিয়ে আসলো। হ্যাঁ, সেই হ্যাঁ ভোটগুলো যদি গণভোটের যে হ্যাঁ ভোটের কালচারটা যা রয়েছে সেটা যদি আমরা দিতে পারি হ্যাঁ ভোট, তাহলে আমাদের সংবিধানে অনেকখানি যে একটা একনায়কতান্ত্রিক ভাব, যে একটা ফ্যাসিস্ট পন্থা রয়েছে, পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো কিছুটা কমবে এবং এরপরে হয়তো আস্তে আস্তে আমরা গণতন্ত্রের একদম আসল জায়গায় আমরা আস্তে আস্তে যেতে পারবো। আপনি কি মনে করেন বর্তমান যে সিচুয়েশন ক্রিয়েট করছে এই অবস্থার মধ্যে দিয়ে এখন কি নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে কিনা? এখন নির্বাচনের উপযুক্ত পরিবেশ নাগরিকের নিরাপত্তা নিয়ে আমরা যে কথাটা বলতেছিলাম, কারণ আমরা তো নাগরিক নিরাপত্তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত, এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লোকজন কিন্তু আক্রমণাত্মক হচ্ছে, এবং আপনি যেমনটি বলছিলেন বিএনপি কিন্তু অনেক জায়গায় মারামারি খুনাখুনি করতেছে, এই যে দলীয় কুলন্দন, এবং সেটা নির্বাচন কেন্দ্রিক। তো যেখানে নিজের ঘর নিজেরা সামলাতে পারছে না, এমতো অবস্থায় জাতীয় নির্বাচনের আগে আরো ভয়াবহ কিছু সৃষ্টি হবে কিনা এই আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক যে জিয়াউর রহমান সাহেবের আর বিএনপি আর এখনকার বিএনপি অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। জনগণও অনেক কষ্ট পেয়েছে এই বিএনপির চেহারা দেখে। যে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করলো, প্রচার করলো, সংবিধানে সংযোজন করলো শুধুমাত্র এই দেশের সবাই ঐক্যের জন্য, যে আমরা পাহাড়ি বাঙালি সব মিলে আমরা বাংলাদেশি, সেখানে দেখা যায় বর্তমান বিএনপি শুধু নিজেরা তো বিভক্ত হয়েছি, আবার সমগ্র জাতিকে বিভক্ত করার জন্য এখন আবার রাজাকার, মুক্তিযুদ্ধ এইসব বিষয়গুলো টেনে এনে একটা, যেমন জামায়াতকে বলা হয় রাজাকার, তারপরে এখন সেই রাজাকার কি শুধু জামায়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে? তা না, এখানে আপনি এখন দেখেন যে এমন করছে যে এই 54 বছরে এই রাজাকার মুক্তিযুদ্ধ করতে করতে এখন মানুষ মনে করে যে দাড়ি টুপি হলেই সে রাজাকার, দাড়ি টুপি হলেই সে মৌলবাদী, নামাজ রোজা করলেই সে জঙ্গি। এই যে বিষয়গুলো আপনার আবার মুক্তিযুদ্ধর ভিতরে মানে যারা মুক্তিযোদ্ধা তারা কোনো নামাজ রোজা করতে পারবে না, তারা কোনো মানে ইসলাম বিদ্বেষী হতে হবে। এইসব যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আবার নাড়াচাড়া করে জাতিকে যে বিভক্ত করার একটা কালচার বিএনপি শুরু করছে, যেটা আমরা 5ই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম না যে আর মানুষ বিভক্ত হোক, সবাই আমরা একসাথে। কেননা যে কোনো স্বাধীনতার যুদ্ধ আপনার একটা, যেমন পাকিস্তানের স্বাধীনতার সময় একদল বিরোধিতা করেছে, আবার ভারতের স্বাধীনতার সময় একদল বিরোধিতা করেছে, আপনার আমেরিকা বনাম ইংল্যান্ড যুদ্ধর মাধ্যমেই কিন্তু তারা স্বাধীন হয়েছে, সেখানেও একদল বিরোধিতা করেছে। কিন্তু স্বাধীনের পরে তখন সবাই ঐক্যবদ্ধ হয়। স্বাধীনের পরে যদি কেউ এই দেশের বিরোধিতা করে সে হবে হলো দেশদ্রোহী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। কিন্তু স্বাধীনতা তো আমাদের দেশের 71-এর স্বাধীনতা তো একটা রাজনৈতিক সমাধানের দিক থেকে আসছিল। এইটা তো আর ঘোষণা করে হয় নাই যে তোমরা স্বাধীনতার পক্ষে কে আর তোমরা বিপক্ষে কে, এইভাবে তো হয় নাই। এটা 71 সনের শেখ মুজিবুর রহমানের সংসদে যাওয়ার কথা ছিল, সেটা তার ক্ষমতাটা পায় নাই বলে
বিভিন্ন ঘটনা ঘটলো, সেই ঘটনার প্রেক্ষিতে আপনার 25 তারিখে অ্যাটাক হলো ঢাকা শহর, তারপরে আপনার 26 তারিখ স্বাধীনতার ঘোষণা দিল জিয়াউর রহমান, তারপরে আপনার শুরু হলো, আর এদিকে 25 তারিখে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো। এরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আপনার এই যুদ্ধটা হয়েছে। অতএব যে যুদ্ধে আপনার যদি বলেন ভোটের আঙ্গিকে আপনার স্বাধীনতার যুদ্ধ, তাহলে ভোট তো হয়েছিল, ভোটার তো ছিল পাকিস্তানি ভোটার। ভোটারদের তো তখন বলা হয় নাই যে আমরা পাকিস্তান থাকবো না, আমরা বাংলাদেশ তৈরি করব। তাইলে বোঝা যেত যে একটা লড়াই হতো, সেই লড়াইয়ে যারা জিতলো, যে জিতলো না। কিন্তু এটা তো একটা নর্মাল বিষয় ছিল। সেই নর্মাল বিষয়ে আমরা যখন একটা অটোমেটিক একটা আত্মরক্ষার জন্য মানুষ তখন লড়াই শুরু করলো, 71-এর লড়াই জনযুদ্ধ হয়েছে, এখানে মানুষকে উপরে হামলা শুরু করলো, তখন মানুষ আত্মরক্ষায় আর একটা হামলা শুরু হলো। এইভাবেই তো আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ পেলাম, একটা স্বাধীন দেশ পেলাম। এখন 71-এর মুক্তিযুদ্ধের সময় দেখা যায় যে জেনারেল ওসমানী সাহেব সেনাপতি হিসাবে আমাদের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। তারা পরিচালনা করলো, আবার আরেক দল দেখা গেল যে ভারতে যে চুক্তি করে তারা চুক্তিযোদ্ধা হলো, আর একদল হলো মুক্তিযোদ্ধা। 71-এ আমরা দুইটা যোদ্ধার সন্ধান পেয়েছি, একটা চুক্তিযোদ্ধা আর একটা হলো মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধা কারা? মুক্তিযোদ্ধা হচ্ছে যারা যুদ্ধ করেছে, রণাঙ্গনে যুদ্ধ করেছে, আমাদের সেক্টর সাবসেক্টরের কমান্ডারদের নেতৃত্বে যে লুঙ্গি পরা গ্রামবাসী এগিয়ে এসে যে যুদ্ধ করেছে, তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ছাত্র জনতা যারা এই সেক্টরে সেক্টরে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, তারা মুক্তিযোদ্ধা। আর চুক্তিযোদ্ধারা তো আমরা এখন 54 বছরে যা দেখতে পাচ্ছি যে চুক্তিযোদ্ধারাই এই দেশটাকে বিভক্ত করতে চাচ্ছে। এবং বিভক্তের মধ্যে দিয়ে তারা শুধু সেই জামাতকে নিয়ে না, জামাতের সেই বয়সে কারা কি জামাত করছে সেটা আপনি স্পেসিফিক করেন, সেটা না করে সে ঢালাও ভাবে যে রাজাকার মানেই দাড়ি টুপি, রাজাকার মানেই কি আপনার নামাজ রোজা করবে, তারাই মৌলবাদ অমুক তমুক বলে জাতিকে বিভক্ত করতে আসে। জামাত করলেই রাজাকার হবে, হ্যাঁ, জামাত করলেই রাজাকার। রাজাকারের সেই সময় তো দেখা গেল এখন যাদের রাজাকার বলা হয় তার বাবা মারই বিয়ে তো দূরের কথা, তার নানা নানিরই বিয়ে হয়েছে কিনা সন্দেহ, তাদেরকে এখন আপনি বলতেছেন রাজাকার। ওইটা তো একটা রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ থেকেই তো আপনার মুক্তিযুদ্ধ শুরু হলো। তাহলে রাজনীতির সময় তো আমার সাথে আপনার মতভেদ থাকতেই পারে। এবং সে ওই যে 70-এর যে নির্বাচনে শেখ মুজিবুর জয়লাভ করলো, সেই জয়লাভের যে ইশতেহার, তাতে তো একদম অখণ্ড পাকিস্তানের পক্ষে সেই ইশতেহার ঘোষণা করলো। সে তো তখন বলে নাই যে আমি আমাকে ভোট দিলে। আমি বলতে চাচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, এটাও যেমন সত্য, সেই মুক্তিযুদ্ধটাকে অনেকে আশ্রিত রাজ্য করতে চাইছে বাংলাদেশকে, যে স্বাধীন হয়ে উঠুক, স্বাধীন। এখন আমাদের দেখতে হবে যে আমাদের বাংলাদেশ আপনার একটা জিনিস জন্মের পর সেটাকে আপনার কি করতে হয়, যত্ন করতে হয়। এখন যত্ন করার ক্ষেত্রে, সেই রক্ষা করার ক্ষেত্রে কারা বারবার আমাদের জাতিকে বাধা দিচ্ছে, জাতিকে পিছিয়ে নিচ্ছে। এখন মুক্তিযুদ্ধের মাধ্যমে যদি এই দেশ তো স্বাধীন হয়েছে, তাই স্বাধীনতা রক্ষা করাই তো এখন মুক্তিযোদ্ধা সহ সবার দায়িত্ব। এখন যদি আমি সারাক্ষণ বলি যে তুমি রাজাকার, তুমি মুক্তিযুদ্ধ, তুমি রাজাকার, তুমি মুক্তিযুদ্ধ, তাহলে তো মুক্তিযুদ্ধ কি হয়েছিল রাজাকারের সন্ধান করবার জন্য? এত লাখ লাখ মানুষ জীবন দিয়েছে যে কয়জন রাজাকার আছে আর কয়জন রাজাকার নাই, এই তথ্য জানার জন্য কি 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, নাকি জাতিকে মুক্ত করার জন্য? এই জাতি 71-এ চেয়েছিল স্বাধীনতা, এবং জাতি স্বাধীনতা পেয়েছে। কিন্তু যারা এই দেশকে স্বাধীন রাখতে চায় না, একটা পরাধীন রাখতে চায়, আশ্রিত রাজ্য রাখতে চায়, তারাই বারবার এইসব জাতিকে বিভক্ত সৃষ্টি করে। আমরা চাই যে যার মতো এখন সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং অপরাধীকে অপরাধীর বিচার হোক। হ্যাঁ, অপরাধীগত ঢালাওভাবে সবাইকে দোষারোপ না করে। না, ঢালাওভাবে করে তো তারা ক্ষান্ত হচ্ছে না। এখন তো তারা মসজিদ মাদ্রাসায় চলে গেছে। আপনারা ওয়াজ করলে বলে যে মৌলবাদ, ওইটা করলে বলে জঙ্গিবাদ। হ্যাঁ, ইয়াং ছেলে পেলে নামাজের দিকে আসছে, এরা সব জঙ্গিবাদ। আর আমি যে যদি এখন মাতাল হয়ে নাচানাচি করি তাইলে আমি মুক্তিযুদ্ধ, এটা তো হতে পারে না। এই যেমন এখন দেখেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর প্যানেলে শিবির আসছে, বেশ ভালো কথা, তারা তাদের ভালো ব্যবহার দেখে ছাত্রছাত্রীরা করছে, তারা এখন অনেক ভালো ভালো কাজ করতেছে। এই যে মাদক ব্যবসায়ীদের উৎখাত করতে গেল, এখন একদল সুশীল বের হইলো, তারা সুশীলরা মাদক, এবং ওইটার অনেক ছাত্র হত্যা হয়েছে এইসব মাদক ওইখানে বিতরণ করা, ব্যবসা করা, ছাত্রদের মধ্যে এইটার নেশাটা ঢুকিয়ে দেওয়ার জন্য। সেটা উৎখাত করতে গেলে আপনি দেখবেন বামপন্থীরা চলে আসে। বামপন্থীরা, এখন বামপন্থীদের কি রাজনীতি এখানে?
বামপন্থীরা তো একটা সাম্প্রদায়িক গোষ্ঠী, এরা হলো হিন্দুত্ববাদে বিশ্বাসী, এবং তারা সব সময় তাদের হলো ইসলাম বিদ্বেষী হচ্ছে এই আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক কমিউনিস্টেরা। এরা সেই মার্কসের কমিউনিস্ট না, আর ওই লেনিনের কমিউনিস্ট না, এরা হলো সাম্প্রদায়িক কমিউনিস্ট। এদের টার্গেটই হচ্ছে এই এই দেশের উপরে, এবং এটা এখন না, সেই যুগান্তর অনুশীলন যেই 1900 সন থেকে যখন আপনার শুরু হয়েছে, তখন থেকেই এই দেশের উপরে তারা অনেক আগে থেকেই এই ইটা চলে আসছে। সেইটারই টেন্ডেন্সি হচ্ছে একটা মানে আপনার কমিউনিস্ট হতে হলে আপনার নাস্তিক হতে হবে, তাহলে আপনার নাস্তিক ভিত্তিক দল চালু থাকতে পারবে 16-17টা, আর ইসলাম ভিত্তিক দল চালু থাকতে পারবে না। এটা কেন? এটা তো হইতে পারে না। জি ম্যাডাম, আমরা আপনার কথা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হলো, আপনি তো বিএনপির সংসদ সদস্য ছিলেন, তো বিএনপির প্রতি আপনার কোনো রাগ বা ক্ষোভ আছে কিনা? না না, আমার রাগ ক্ষোভ নেই। আমার রাজনীতি, আমি একটা আস্থা নিয়ে আমি বিএনপি করেছিলাম, এখন আমার সেই আস্থাটা নাই, আমি এখন করি না। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে জিয়ার আদর্শের বিএনপি নেই এখন? না, তা তো নাই, এখন তো নাই। আচ্ছা আচ্ছা, যাক ম্যাডাম, আমরা একেবারে সেটাও না, আমি বিএনপির মতো কাজ করুক আমার কোনো ক্ষোভও নাই, কোনো রাগও নাই, কিছু নাই। আমি এখন আমার ভালো লাগে না, আমি করি না। মানে আপনি রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি কোনো বিএনপিও বাদ দিয়েছি, আমি কোনো আওয়ামী লীগেও যাইনি, আমি কোনো রাজনৈতিক দলে যাইনি এখন পর্যন্ত। শেষ পথে ম্যাডাম আপনার কাছে জানতে চাবো যে আমরা জানি যে বর্তমান চলছে বিজয়ের মাস, এই বিজয়ের মাস নিয়ে যারা কটূক্তি করছে আপনি তাদের সম্পর্কে কি বলবেন? আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি আমরা যে বিজয়ের মাসটাকে নিয়ে এই মুক্তিযোদ্ধা, তারপর হচ্ছে এই ৭১-এর স্বাধীনতা, এবং বিশেষ করে বিজয়ের মাস নিয়ে কিন্তু ওই যে আল্লামা ইব্রাহিম সম্ভবত পীর একজন, তিনি কিন্তু এই ঘোর বিরোধী করছে। আপনি সেই সম্পর্কে কি বলবেন? যে এটা নাকি ভুল ছিল, স্বাধীনতা নাকি ভুল ছিল, কিসের বিজয়? না, স্বাধীনতা ভুল ছিল এটা বলা তো ঠিক না। এটা বলবে কেন? এখন স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীনই থাকবে। স্বাধীনতা ভুল ছিল, রাইট ছিল, সেটা কথা না। কথা হচ্ছে যে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা রক্ষা করতে হবে, সার্বভৌমত্বের প্রতি আনুগত্য থাকতে হবে, আমাদের স্বাধীনতার প্রতি আনুগত্য থাকতে হবে। এটা তো কমন। এটা নিয়ে বিতর্ক হবে কেন? এটা নিয়ে বিতর্ক তো হওয়া উচিত না। আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী নাকি 24-এর চেতনার বিশ্বাসী, নাকি দুটোকেই আপনি সংমিশ্রণ? না, এই যে কথাগুলো যারা বলে এরা হলো বিভেদ সৃষ্টিকারী, এরা হলো বিভেদ সৃষ্টিকারী। আপনি ৭১ আসলো কোত্থেকে? ৭১-এর জন্ম হলো এই বাংলাদেশে, তাই না? না, ৭১ কি একদম টপ করে একদম আকাশ থেকে পড়লো? তাইলে এটা তো একটা জাতিকে আস্তে 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 জাতিটা ৭১ পর্যন্ত আসলো। আপনি সেই জাতির পিছনে আপনার ৭১ যদি খুঁজতে চান, আপনার ১৯০ বছরের ব্রিটিশ শাসন খুঁজতে হবে। সেই শাসন থেকে আমরা পেলাম পাকিস্তান, সেই পাকিস্তানে ২৪ বছর আপনার খুঁজতে হবে। তারপরে আপনি এই ৫৪ বছরের বাংলাদেশ আপনার খুঁজবেন। আপনি ৭১ তো একদিনে হয় নাই, ৭১ অনেক বছরের অর্জন আমাদের। অতএব যারা বলে যে ৭১ বড় না ২৪ বড়, ২৪ বড় না ৭১ বড়, এই কথাগুলোই হলো বিভেদ সৃষ্টিকারী। আপনি ৭১-এ এটা যেমন আপনি ফরাসি বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব হয়েছে, বা আপনার ইংল্যান্ডে ১২১৫ সে ম্যাগনা কার্টা, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন। এগুলো জনগণের বিপ্লব, এগুলো জনগণের ভিতর থেকে আসছে। ৭১ তো জনগণের বিপ্লব, জনযুদ্ধ হয়েছে। এটা তো আর আপনি সবসময় ওয়ার আর লিবারেশন, এই দুইটা পার্থক্য আছে। যুদ্ধ আর মুক্তিযুদ্ধ দুইটা পার্থক্য আছে। যুদ্ধ আইন দিয়ে শুরু করা যায়, আর মুক্তিযুদ্ধ আইন দিয়ে শুরু করা যায় না। এই যে ২৪-এর বিপ্লব হয়েছে, আপনি ৭ই নভেম্বর যে আমরা ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব বলি, সেই বিপ্লবের মাধ্যমে জিয়া রহমান ক্ষমতায় আসলো। এখন কি সেই বিপ্লবকে আপনি কি বলবেন? অবশ্যই সেই বিপ্লবকে আপনি কি বলবেন? এটা যুগে যুগে বিপ্লব হয়, বিপ্লব হবে। আপনি আর ৭১ হচ্ছে, আপনাকে যদি আমি এখন মারতেই থাকলাম অন্যায় ভাবে, আপনি কি প্রতিরোধ করবেন না? এই প্রতিরোধ করার জন্য কি আমার আওয়ামী লীগ বিএনপি করতে হবে? এটা তো আমার ভিতরের শাশ্বত, আমার সহজাত বৈশিষ্ট্য। আপনি ছোট একটা বাচ্চা যার ৬ মাস বয়স, তাকেও দেখবেন একটা কিছু দিয়ে করতে গেলে সে হাত দিয়ে বাধা দেয়।
আমরা বাধা দিবেই, এটা হলো মানুষের সহজাত বৈশিষ্ট্য। এই সহজাত বৈশিষ্ট্যকে দলীয়করণ করতে যেই তো এত বিভেদ, এত পক্ষ বিপক্ষ, এত গণতন্ত্রের পক্ষ বিপক্ষ, এইরকম। এবং এর পরিপ্রেক্ষিতে এখন আপনি বিপ্লব আপনি সৃষ্টি। গণতন্ত্রের আপনি 72 থেকে 75 এই ক্লোজটা আমাদের একদম চ্যাপ্টার ইতিহাসটাকে বন্ধ করে রাখা হয়েছে। আপনি শুধু হত্যাকাণ্ডকে সামনে আনলো, শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সামনে আনা হলো, কিন্তু তার কর্মকাণ্ডকে সামনে আনা হলো না। কেন? সে কি 72 থেকে 75 এই দেশে ছিল না? সে কি শাসন করে নাই? সে কি বাকশাল কায়েম করে নাই? সে কি গণতন্ত্র কেড়ে নেয় নাই? সে কি 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করে নাই? সে কি সিরাজ শিকদারকে হত্যা করে নাই? সে কি 6 লক্ষ লোককে দুর্ভিক্ষের কবলে ফেলে হত্যা করে নাই? সেই হত্যাকাণ্ডের উপরে আপনার রিসার্চ করে থিসিস করে নোবেল পুরস্কার পায় নাই ভারতের অমর্ত্য সেন? সেটাকে অস্বীকার করবে কিভাবে? সবকিছু অস্বীকার করে, নোবেল প্রাইজ তারা অস্বীকার করতে পারবেন না। সেটা তো ঘটনার উপরে, সেটার উপরে বেস করে অমর্ত্য সেন আপনার নোবেল পেয়েছে। রাজনীতি মানে হলো রক্তপাতহীন যুদ্ধের নাম হলো রাজনীতি। আর সেই রাজনীতি করতে যেয়ে আপনি লাশ ফেলবেন, রক্ত ফেলবেন, এটা কোন দেশের রাজনীতি? যুদ্ধ করবেন না, রাজনীতি হলো অধিকার রক্ষা। আপনি রাজনীতি মানে রক্তপাতহীন যুদ্ধ। আগে মানুষ যুদ্ধ করে তার ওজন দেখাতো, এখন মানুষ ভোটের দিকে আসছে কেন? যাতে আমরা নিজের ভোটটা নিজে দিতে পারি। তা নাহলে ওই ভোটের বদলে তো আগে যুদ্ধ ছিল। আগের আমাদের এই যে আপনার জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তো সব দেশ তো যুদ্ধের মাধ্যমে জয়ী হতো, যে যেখান থেকে যুদ্ধ করে। আমি যুদ্ধ ম্যাডাম, আমরা বিদায় নেব, একেবারে অনুষ্ঠানের সর্বশেষ সীমানায় চলে আসছে। আপনি সর্বশেষ শুধুমাত্র অল্প কথায় বলবেন যে আগামী নির্বাচনে আপনার মনের ভাবনা কি? আগামী নির্বাচন নিয়ে তো আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে একটা ভালো সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে যোগ্য প্রার্থীরা সংসদে যাবে এবং এই জুলাই সনদের যে বাস্তবায়ন করবে, যে হ্যাঁ ভোটগুলো উপরে হ্যাঁ ভোট দিয়ে সেই জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় তার পদক্ষেপ নিবে, এইসব আশা তো জনগণ করেছিল। জাতি তো তার সেটা করেছিল। জাতি তো এই মারামারি কাটাকাটি দেখার জন্য ভোটের আয়োজন করতে চায় নাই। অতএব সেই প্রেক্ষাপটটা যখন এখন তৈরি হয়ে গেল, এখন যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং যথাযথ সময়ে নির্বাচন হবে, আশা করি এই নির্বাচনটা আপনি কেমন চান? নির্বাচন তো হবে, হ্যাঁ, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সবাই যাতে প্রচারণা করতে পারে, কেউ যাতে কোনো মারামারি খুনাখুনি না হয় এবং নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে। যেহেতু এবার দুইটা ভোট, একটা গণভোট আর একটা মার্কার ভোট, অতএব সেখানে আমাদেরও জনগণকে বুঝাতে হবে যে একটা গণভোটও আসছে, একটা মার্কার ভোট, দুইটা ব্যালট কি কি ভাবে থাকবে সেটা আমরাও এখন এত পরিষ্কার না। সেই জিনিসটা যদি করে প্রচারণা দরকার। কেননা আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেই কিন্তু উনি সংবিধান সংশোধন করেছিলেন। সংবিধান সংশোধন করে তিনি অ্যামেন্ডমেন্ট করে নতুন নতুন সংযোজন করে তারপরে কিন্তু তিনি গণভোট করেছিলেন যে আমি যে সংবিধান করলাম, পরিবর্তন করলাম, এটার পক্ষে তোমরা আছো কি নাই। এটা আগে হলো তিনি গণভোট করেছেন, তারপরে তিনি দলীয় ভোট করেছেন। কিন্তু এইবারের সরকার তো দেখলাম নিজেরা যেহেতু প্রার্থী হবে না, এই জন্য তারা একটা কি করলো, গণভোট না দিয়েই নির্বাচনটা দিল। তাহলে গণভোটের বৈধতার উপরেই তো এই নির্বাচনের বৈধতাটা নির্ভর করে। সেখানে যদি এখন গণভোট সম্পর্কে যদি পাবলিক ভালো মতো না জানে, তাহলে তো যে ভোটই যেই জয়ী হোক না কেন সেও তো একটা অবৈধ হয়ে যাবে। যদি হ্যাঁ ভোট যদি আপনার জিততে না পারে, হ্যাঁ ভোট যদি জিততে না পারে, তাহলে কিসের ভিত্তিতে আবার সংসদ? সবকিছু একটা বিষয় আছে যেটা হয়ে যায়। আর সবারই বুঝতে হবে যে আমাদের যে 72-এর সংবিধান, যেটা বিদ্যমান সংবিধান আছে বলে আমরা মনে করি, সেই সংবিধানের সেই অগণতান্ত্রিক ধারাগুলো যতক্ষণ না আপনার সংশোধন হবে, ততক্ষণ আপনার কোনো রাজনৈতিক দলই আপনার বলতে পারবে না আমি একদম গণতন্ত্র দিচ্ছি। ম্যাডাম, কিন্তু এটাও তো সত্য যে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হলেও বর্তমান নির্বাচনটাও খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। না, নির্বাচন তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি তো নির্বাচনকে অগুরুত্বপূর্ণ বলছি না। আমি বলছি যে নির্বাচন, ওই যে বললেন না, সুষ্ঠুভাবে হতে হবে। এখন নির্বাচন কেন্দ্রে যে যদি কেউ মারা যায় কিংবা যদি আহত নিহত হয়, আমরা তো সেটা চাই না।
সে দায়ভার তখন কে নেবে? সেটা এটাও একটা প্রশ্ন থাকে, সেটা তো আমরা সেই জন্যই চাই যে নির্বাচনের আগেই যাতে একটা সুষ্ঠু পরিবেশ হয়, তৈরি হয় যাতে সবাই সবাইকে মেনে চলে, সবাই সবাইকে ভালোবাসার এবং মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে ভোট একটা কেন্দ্রে যায় ভোটটা দিতে পারে। ভোটটা দিতে পারে এবং এই জুলাই সনদকে সাপোর্ট করতে পারে। সেইভাবে সবাই কাজ করা জি, উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এসবি টিভির স্টুডিওতে আসার জন্য। আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন সেই কামনা করে আমরা আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক জাতীয় সংলাপ। আমাদের আজকের এই সংলাপে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট তাসমিন রানা। দর্শক, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবি টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।